আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? দেখতে দেখতে তোমাদের অ্যাডমিশনের অলমোস্ট 3 ভাগের 2 ভাগ সময় শেষ হয়ে গেছে। শেষ 1 ভাগ আছে এবং আমরা জানি যে এই শেষ সময়গুলোতে আসলে বিভিন্ন ভার্সিটি কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, সবগুলো সার্কুলার প্রকাশিত হয়, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাই না? তো তোমাদের সবার বহুল আকাঙ্ক্ষিত এবং সবাই যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে যে আসলে কি হয় না হয় এবারে রেজাল্ট বিপর্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কত পয়েন্ট লাগবে, কিংবা অনেক কোয়েশ্চেন থাকে, রিটেনে কত মার্ক, এতে কত মার্ক, কিংবা কোন সাবজেক্ট অ্যান্সার করব না করব, সব কিছুর উত্তর দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট সার্কুলার 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির নির্দেশিকা। তো ভাইয়া আজকে আমরা তোমাদের জন্য পুরো ভর্তি নির্দেশিকাটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে আসলে দেখাবো যে কি কি আসলে ফর্মালিটিসগুলো আছে বা প্রসিডিওরগুলো আছে। চলো শুরু করি। সো দেখো, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 ভর্তি নির্দেশিকা। ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে 12টা 30 মিনিট অবধি। অর্থাৎ তুমি সময় কত পাচ্ছ? অর্থাৎ তুমি টাইম পাচ্ছ 1.5 আওয়ার্স, রাইট? আচ্ছা, ঠিক আছে। সো এখানে কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান ইউনিটের অধীন মানে বিভিন্ন ইউনিট আছে, ঠিক আছে? জীববিজ্ঞান বলো, গবেষণা বলো, পরিসংখ্যান বলো, সেই ইউনিটগুলো আছে। চলো আমরা দেখি যে ইউনিটগুলোর অধীনে আসলে কোন কোন সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা কিরকম আছে। প্রথমেই বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের মধ্যে কি মানে টোটাল ওভারঅল আসলে আমরা সায়েন্স বলতে যেটা বুঝি মানে একদম বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সের মধ্যে আমার আছে ফিজিক্স আছে, পদার্থবিজ্ঞান আছে, গণিত আছে। গণিতে তোমার টোটাল বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে ইউনিটে তাদের জন্য ম্যাথে 127টা সিট বরাদ্দ, এবং মানবিক বা অন্যান্য সাধারণ শাখা থেকে যে সকল পরীক্ষার্থী দিবে তাদের জন্য 3টি সিট বরাদ্দ। সো ফিজিক্সের জন্য তোমার সিট আছে টোটাল 100টা, গণিতের জন্য তোমার সিট আছে টোটাল 130টা। তারপরে রসায়ন বা কেমিস্ট্রির জন্য তোমাদের সিট আছে 90টা। পরিসংখ্যানের জন্য তোমাদের সিট আছে 90টা। ফলিত গণিত মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমরা যেটাকে বলি সেটাতে তোমাদের সিট আছে 60টা। বুঝতে পারছো? সো যারা ফিউচার কেমিস্ট হতে চাও, কিংবা যারা গণিত নিয়ে পড়ালেখা করতে চাও, যারা পিওর ফিজিক্স নিয়ে পড়ালেখা করতে চাও, পিওর ম্যাথ নিয়ে পড়ালেখা করতে চাও, তোমাদের জন্য এই সিটগুলো বরাদ্দ আছে। জাস্ট একটু কম্পিটিশন করে সিটগুলো মানে গ্র্যাব করে ফেলতে হবে। তারপরে আসো জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান কি? জীববিজ্ঞান অনুষদ বলতে আমরা বায়োলজি বেস সাবজেক্টগুলোই বুঝে থাকি, তাই না? জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদের মধ্যে আছে কি মৃত্তিকা, পানীয়, পরিবেশ আছে, এখানে 100টা সিট আছে তুমি পাচ্ছ। তারপরে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি সাবজেক্টের জন্য তুমি পাচ্ছ 70টা সিট। তারপরে তোমার প্রাণীবিদ্যা অর্থাৎ জুওলজির জন্য তোমার রয়েছে 80টা সিট। প্রাণ রসায়ন কিংবা অনুপ্রাণ বিজ্ঞান। প্রাণ রসায়ন কিংবা অনুপ্রাণ বিজ্ঞান কি? প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি, যেটা ঠিক আছে, বায়োকেমিস্ট্রি এবং মলিকিউলার বায়োলজি, এটার জন্য তোমার সিট আছে 60টা। এটা খুবই ফ্যান্সি একটা সাবজেক্ট। দেন মনোবিজ্ঞান, সাইকোলজি, ঠিক আছে, মনোবিজ্ঞানের জন্য তোমার টোটাল সিট আছে 80টা। যারা সাইকোলজির প্রতি অনেক ইন্টারেস্ট থাকে না, তোমাদের জন্য টোটাল সিট বরাদ্দ আছে 80টা। এর মধ্যে মনোবিজ্ঞানের বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সিট রয়েছে 40টা। মানবিক বা সাধারণ শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সিট রয়েছে 20টি, এবং ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্স বা বিজনেস স্টাডিজ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য সিট রয়েছে 20টি। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো অনুজীব বিজ্ঞান। অনুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি। সো অনুজীব বিজ্ঞানের জন্য আমাদের টোটাল সিট রয়েছে কত? 40টা, তাই না? মৎস্য বিজ্ঞান, ফিশারিজের জন্য তোমাদের সিট রয়েছে 40টা। তারপরে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে চাও, কিংবা ওই যে জিএমও কিংবা আমরা যেগুলো শিখে আসছি, তাই না, যে ফিউচার সায়েন্টিস্ট যারা হতে চাও তাদের জন্য সিট রয়েছে মাত্র 30টা। তো বুঝতে পারছো খুব বেশি পরিমাণে কম্পিটিশন হতে চলেছে এখানে। আচ্ছা, এরপর আসি ফার্মেসি অনুষদ। আমাদের অনেকেরই টার্গেট থাকে, এবং অনেকে বলতে প্রায় ম্যাক্সিমামের টার্গেট থাকে যে আমি ফার্মেসি নিয়ে পড়ালেখা করবো। সো ভাই তোমাদের ফার্মেসিতে তোমাদের জন্য সিট রয়েছে 85টা। হিউজ পরিমাণে সিট আছে, বাট কম্পিটিশন অনেক বেশি। আচ্ছা, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এটার জন্য এই অনুষদের মধ্যে তোমাদের সাবজেক্ট আছে ভূগোল ও পরিবেশ। সিট আছে টোটাল 80টা। 80টা সিটের মধ্যে 50টা তোমার বিজ্ঞানের জন্য,
আর মানবিক বা সাধারণের জন্য এখানে আসে না, মানবিক বা সাধারণের জন্য তোমার আছে 25টা সিট, তারপরে মানবিক বা সাধারণের জন্য 25টা সিট, আর হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য তোমার আছে যারা স্টুডেন্ট থেকে দিবা তাদের জন্য 5টি সিট বরাদ্দ। তারপরে রয়েছে ভূতত্ত্ব সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 50টি, সমুদ্র বিজ্ঞান সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 40টি। ওকে, ভূতত্ত্ব সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 50টি, সমুদ্র বিজ্ঞান সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 40টি, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স এই সাবজেক্টটির জন্য তোমার সিট রয়েছে 40টি, আবহাওয়া বিজ্ঞান এই সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 30টি। তারপরে দেখো ভাইয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, আমরা যারা অনেকেই হচ্ছে সায়েন্সের থেকে হচ্ছে পড়ালেখা করি, সায়েন্সের থেকে আছি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, কিংবা হচ্ছে আমি মানে ম্যাথ আমার খুব বেশি ভালো লাগে, ফিজিক্স আমার খুব বেশি ভালো লাগে, মোটামুটি হচ্ছে আমি মানে ইলেকট্রিক্যাল জিনিসপাতি কিংবা সার্কিট সলভিং অনেক বেশি ভালো পারি, তাদের আমাদের মেইন টার্গেটটাই থাকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ। চলো একটু দেখে নিন, এটার থেকে খুবই ফ্যান্সি সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো কি? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস ট্রিপলিতে তোমার সিট রয়েছে টোটাল 75টা। তারপরে ফলিত রসায়ন এবং কেমি কৌশল, তাই না, দ্যাট মিনস অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য তোমার সিট রয়েছে 60টি। ওকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি আমাদের অনেক ডিজাইনিং একটা সাবজেক্ট, সিএসসির জন্য তোমার সিট রয়েছে কতটা? 65টা। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তাই না, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার সিট রয়েছে হচ্ছে 30টা। তারপরে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার সিট রয়েছে আরো 30টা। ঠিক আছে, সো বুঝতে পারছো তোমরা যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের জন্য তোমার হচ্ছে কয়টা করে সিট বরাদ্দ। আচ্ছা, এই ব্যাপারে আসলে ধারণা নেওয়া হচ্ছে কিরকম কম্পিটিশন হতে পারে সেই ব্যাপারে জাস্ট একটু দেওয়া। ঠিক আছে, তারপরে দেখো পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউট, এই অনুষদের মধ্যে তোমার একটা সাবজেক্টই আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, সিট রয়েছে 55টা। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা সাবজেক্ট। তারপরে দেখো পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, এর মধ্যে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের সিট রয়েছে তোমার 40টা। তারপরে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট মানে কি আইটি, তাই না, আইটি অনুষদের মধ্যে আমার রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেকেরই পছন্দের সাবজেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার সিট রয়েছে 50টা। আচ্ছা, তারপরে দেখো লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, যারা হচ্ছে চামড়া নিয়ে হচ্ছে মোটামুটি পড়ালেখা করবা কয়েক বছর, তাদের জন্য হচ্ছে সিট রয়েছে, ধরো লেদার ইঞ্জিনিয়ারিং এর জন্য সিট রয়েছে 50টা, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য সিট রয়েছে 50টা, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এর জন্য সিট রয়েছে আরো 50টা। অ্যান্ড লাস্টলি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ভৌত বিজ্ঞানের জন্য টোটাল 22টা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ভৌত বিজ্ঞানের জন্য সিট রয়েছে 22টা, আর জীববিজ্ঞানের জন্য 19টা, টোটাল সিট হচ্ছে 41টা। এই যে আমরা ভাইয়া এতগুলা অনুষদ দেখলাম, এখানে কয়টা অনুষদ? 1 2 3 4, তারপরে হচ্ছে 5 6 7 8 9 10, এই 10টা অনুষদ মিলিয়ে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া খেয়াল করো, প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে আমার টোটাল ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের সিট কয়টা রয়েছে দেখো, টোটাল সিট, সো মাথায় রাখো টোটাল সিট হচ্ছে আমার 1891টা। অর্থাৎ তোমাদের ফাইট করে, সবার সাথে ফাইট করে এই 1891 জনের একজন হতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, চলো এবার আমরা সামনের দিকে আগে। দেখো কি বলছে এখানে, বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগসমূহে মানবিক সাধারণ ও ব্যবসা শিক্ষার জন্য নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ না হলে বিজ্ঞান ইউনিটের মাধ্যমে প্রস্তুতকৃত বিজ্ঞান শাখার মেধাক্রম থেকে খালি আসনসমূহ পূর্ণ করা হবে। অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আমরা সাধারণত কি জানি যে বিজ্ঞান শাখা শিক্ষার্থীরাই পরীক্ষা দেয়, কিন্তু এখানে কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য সিট বরাদ্দ আছে, আমরা দেখেছি। কিন্তু অনেক সময় যখন কোনো কারণে কম্পিটিশনের খাতিরে তারা যখন তাদের কাঙ্ক্ষিত ক্রাইটেরিয়াগুলো কি আমরা এরপরে দেখব, ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারবে না, অর্থাৎ সিট তাদের খালি থাকবে, তখন সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী সেই সিটগুলো ফিল আপ করা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি প্রাথমিক আবেদন। দেখো বিজ্ঞান ইউনিটের অধীন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউট সমূহে 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য 29শে অক্টোবর 2025 দুপুর 12টা হতে 16ই নভেম্বর 2025 11:59। ওকে, 29শে অক্টোবর, অর্থাৎ আজকেই তো 29শে অক্টোবর, আজকে দুপুর 12টা থেকে 16ই নভেম্বর 2025
রাত 11:59 মধ্যে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে, অর্থাৎ আবেদনের ডেডলাইন এটা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়ের মধ্যে চেষ্টা করো কাল পরশু বা আজকের মধ্যে, আজকে মনে হয় একটু চাপ পড়বে, কাল পরশুর মধ্যে আবেদনটা কমপ্লিট করে ফেলার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যেন লেট না হয়, কেউ যেন এই ডেডলাইনের বাইরে চলে না যাও, তাহলে কিন্তু তোমরা আর পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, ভর্তির আবেদনে তথ্য বা ছবি সংশোধনের বিশেষ ক্ষেত্র সবশেষ তারিখ 23 নভেম্বর। অর্থাৎ যদি দেখো কোনো কিছু ছবি সংশোধন করা লাগতেছে বা কোনো তথ্য একটু ভুল দিয়েছো, তখন অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা তাদের ঢাকা রেজিস্ট্রার বরাবর, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর অ্যাপ্লিকেশন করে 23 নভেম্বরের মধ্যে সেটা শুধরে নিতে হবে। আমাদের আসলে কারো ভুল করা উচিত না, আগেই সঠিকভাবে করা উচিত। ভর্তির আবেদন ওরা বলে দিছে কোনটা, admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ভর্তির আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তথ্য, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, পিতামাতা, জাতীয় পরিচয়পত্র, তারপর প্রার্থী যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা দিতে আগ্রহী, অর্থাৎ অবশ্যই তুমি ফর্মে সেই পরীক্ষার কেন্দ্রটাই দিবা যেটা তোমার বাসার কাছে, কিংবা যেই কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে আগ্রহী। কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আগ্রহী থাকো, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র দিবা। কেউ যদি তার বিভাগীয় শহরে পরীক্ষা দিতে আগ্রহ থাকো, সে সেখানে গিয়ে পরীক্ষা দিবা। অর্থাৎ যেখানে পরীক্ষা দিতে চাও অবশ্যই সেটা ফিল আপ করবা। সেটা একটু বুঝে শুনে ফিল আপ করো, ঠিক আছে? যে ভর্তি পরীক্ষার সময় সেই কেন্দ্রে আসতে তোমার কোনো অসুবিধা হবে কিনা, যেই কেন্দ্রটা তোমার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কাছের এবং সবচেয়ে সুবিধাজনক সময় তুমি ঠিকমতো পৌঁছে পরীক্ষা দিতে পারবা, সেই কেন্দ্রটাই তুমি চয়েস দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি লিখেছে, যে বিভাগীয় শহরের একটি ছবি প্রয়োজন হবে, হ্যাঁ, সেই বিভাগীয় নাম, প্রযোজ্য ক্ষেত্রে কোটার তথ্য এবং ওয়েবসাইটে উল্লেখিত সাইজের একটি ছবি প্রয়োজন হবে। ভর্তির আবেদন ফি তাৎক্ষণিকভাবে অনলাইনে বা 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কোন 4টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই ব্যাংকগুলোর মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি এবং জমার বিষয়ে বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? ভিজিট করে ফেলো, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এরপরে দেখি। এরপর ভর্তির ন্যূনতম যোগ্যতা। এই তো তোমাদের যাদের অনেক আগ্রহ ছিল যে ভাই কি করব ভর্তির ন্যূনতম যোগ্যতাতে, দেখো প্রার্থীকে 2020 থেকে 23 সাল পর্যন্ত মাধ্যমিক মানে এসএসসি অথবা সমমান এবং 2025 সালে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক, দ্যাট মিনস এইচএসসি, উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় আইজিসিএসও মানে ও লেভেল, এগুলো মিডিয়ামের, আইএএলজিসিএ লেভেল অথবা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দ্যাট মিনস এসএসসি ও এইচএসসির অথবা সমমানের গ্রেড ভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.5 জিপিএ সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 8 হতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে ভাইয়া? এইটা দ্বারা বুঝাইছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদেশি ডিগ্রিধারী, অর্থাৎ তুমি এসএসসি এবং এইচএসসি তে তোমার অবশ্যই ন্যূনতম মানে সবচেয়ে কম থাকতে হবে কত? 3.5, এর বেশি থাকলে তো বেটার। 3.5 থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবা। শুধুমাত্র এটা না, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসির মিলিয়ে যোগফল হইতে হবে তোমার 8। দ্যাট মিনস তুমি ধরো এসএসসিতে পেলে, তুমি ধরো সাপোজ এসএসসিতে তুমি ধরো পেলে 5.00, তাই না? আর এইচএসসিতে তুমি ধরো পেলে 3.00, তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না। কখন পরীক্ষা দিতে পারবা? পরীক্ষাটা তখন দিতে পারবা যদি এখানে ন্যূনতম 3.5 থাকে। এখানে কিন্তু 3 পয়েন্ট হলেও কিন্তু তোমার 8 চলে আসে, তাই না? বাট পরীক্ষা দিতে পারবা না। কেন? কেননা ন্যূনতম বলে দিছে দুইটাতেই 3.5 থাকতে হবে এবং উভয়ের যোগফল টোটাল 8 থাকতে হবে, ঠিক আছে? টোটাল 8 থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে 2020 থেকে 2023 সাল অবধি মাধ্যমিক অথবা সমমান, অর্থাৎ এসএসসি, দ্যাট মিনস এসএসসি, এই জায়গাটা নিয়ে অনেকের ইয়ে আছে,
দেখো অনেকে কি করে 2020 থেকে 23 সালের মধ্যে এসএসসি দেয়, কিন্তু এইচএসসি হয়তো কোনো কারণে পরের বছর দিতে পারে না, বা তার পরের বছর দিতে পারে না, কিংবা হচ্ছে পরে গিয়ে এইচএসসি দেয়। তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ আছে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায়, মানে এসএসসি পরীক্ষা হচ্ছে ভর্তি পরীক্ষার্থী হতে হবে, এবং 2025 সালে অবশ্যই তাকে এইচএসসি 2025 হতে হবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় মানবিক, সাধারণ ও ব্যবসা শিক্ষা হতে উত্তীর্ণ প্রার্থীরাও বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যেটা তখন একটু আগে বলেছিলাম যে কমার্স এবং আর্টসের স্টুডেন্টরাও সায়েন্সের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদের কাছে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে প্রার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গ্রেড ভিত্তিক পরীক্ষা প্রত্যেকটিতে চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3, সায়েন্সের জন্য কি ছিল, প্রত্যেকটাতে ন্যূনতম সবচেয়ে কম আমার 3.5 থাকতেই হবে। আর অন্যান্য ব্রাঞ্চ থেকে যারা দিবে, অন্যান্য শাখা থেকে, তাদের জন্য ন্যূনতম 3, এবং উভয়ের যোগফল সায়েন্সের জন্য কি ছিল 8, বাট অন্যান্য সেক্টরের জন্য বা হচ্ছে বিজনেস কিংবা আর্টসের জন্য ন্যূনতম 7.5 হতে হবে। এবং ইংলিশ মিডিয়ামের যে লেভেলগুলো আছে তাদের জন্য সমতাকৃত নিরূপণকৃত গ্রেড গণনা করা হবে। আচ্ছা, এই নির্দেশিকার 19 নম্বর ধারায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থীর ভর্তির বিষয়সমূহ, অর্থাৎ 19তম আমরা দেখব যে এখানে কি লিখেছে। চলো এবার দেখি এখানে কি লিখছে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য যে সকল পরীক্ষার্থী 2020 অথবা তার প্রাশ্কৃত এই আইজিসিএসসি বা অথবা ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং 2025 সালে এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা অথবা সমমান পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে, এবং উপযুক্ত 7টি বিষয়, যে 7টি বিষয় যে দেওয়া আছে, উপযুক্ত 7টি বিষয়ের মধ্যে 2টি বিষয়ে অন্তত এ গ্রেড, 2টি বিষয়ে অন্তত এ গ্রেড, 3টি বিষয়ে অন্তত বি গ্রেড, অপর 2টি বিষয়ে অন্তত সি গ্রেড পেয়েছে, তারা ভর্তি পরীক্ষা আবেদনের জন্য বিবেচিত হবে। এর থেকে কম হলে ক্রাইটেরিয়া মিলবে না। গ্রেড গণনার ক্ষেত্রে সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত বিষয়সমূহ বিবেচনা করা হবে, তবে কোনো বিষয়ই ডি গ্রেড গ্রহণযোগ্য না। দেখো ABC পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ ডি গ্রেড যদি কোনো বিষয় পেয়ে থাকে তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আচ্ছা, এবার উল্লেখ্য দেখো যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আবেদন করেছে তারা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবে না। ভাইয়া, তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো আবেদন করিনি, তাহলে আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা। অর্থাৎ তোমরা যারা 24-25-এর আছো তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন না করে থাকো, 24-25-এর আছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন না করে থাকো, তাহলে এবার করতে পারবা। কিন্তু আবেদন করেছো, কোনো কারণে পরীক্ষা দাও নাই কিংবা পরীক্ষা দিয়েছো, তারা 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 কোনোভাবে আবেদন করতে পারবা না, বিবেচিত হবা না। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো বিদেশি ডিগ্রিধারীদের আবেদনের পূর্বে সমতা নিরূপণের আবেদন করতে হবে। অর্থাৎ এই যে এই পয়েন্টগুলো, এগুলো তো হচ্ছে আমাদেরকে বাংলা মিডিয়ামের সাথে কিংবা হচ্ছে যে ক্রাইটেরিয়া সেখানে হচ্ছে আমাদের ম্যাচ করাতে হবে। সো তোমাদের সমতা নিরূপণ আবেদন করে নিতে হবে। তারপরে কিভাবে আসলে সমতা নিরূপণ করবা সেটা বলে দিছি। ওয়েবসাইটে গিয়ে ইকুইভ্যালেন্স আইডি ব্যবহার করে সাধারণ আবেদনকারীর মতো তারা একই ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে। এরপরে দেখো, আচ্ছা, ভর্তি পরীক্ষা সকল প্রার্থীকে বিজ্ঞান ইউনিটের, অর্থাৎ যে বিভাগেরই হোক না কেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা আবারও 20 ডিসেম্বর, কবে? 20 ডিসেম্বর শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় মোট সময় কত? 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ কি থাকবে? এমসিকিউ এবং লিখিত প্রশ্ন অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নাম্বার, টোটাল মার্ক আমার থাকবে 100, তার মধ্যে 60 নাম্বারের থাকবে এমসিকিউ, 40 নাম্বারের থাকবে লিখিত। ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা অর্থাৎ 60 মার্কের এমসিকিউর জন্য তুমি পাবা 45 মিনিট, এবং লিখিত পরীক্ষার জন্য তুমি পাবা 45 মিনিট, অর্থাৎ পার এমসিকিউর জন্য তুমি পাচ্ছ 36.5 সেকেন্ড এরকম। তাহলে ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমরা কোর্সেও বারবার হচ্ছে বলি যে হ্যান্ড ক্যালকুলেশন, অর্থাৎ কোনো প্রকার ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পরীক্ষা 2025 সালের, দেখো ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অনেক প্রশ্নের উত্তর এখানে এই লাইনে আছে। এমসিকিউ এবং লিখিত পরীক্ষা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী, দ্যাট মিনস
শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। গুড নিউজ, তাই না? আচ্ছা, বিজ্ঞান শাখার পরীক্ষার জন্য নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করতে হবে। দেখি বিজ্ঞান শাখার জন্য কি বলছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। প্রত্যেক পরীক্ষার্থীকে পদার্থবিজ্ঞান, রসায়ন সহ 4টা, অর্থাৎ পদার্থবিজ্ঞান আর রসায়ন মাস্ট 4টি বিষয়ের উত্তর দিতে হবে। যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমান পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান অধ্যয়ন করেছে তারা এই সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের অতিরিক্ত 4th সাবজেক্ট বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয় পরীক্ষা দিতে পারবে। উল্লেখ্য পদার্থ রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া আবশ্যক, অর্থাৎ প্রত্যেকেরই ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম দিতেই হবে। এবং তোমরা যদি চাও ম্যাথ বায়োলজি দুটোই এক্সাম দিতে পারো, কিন্তু মাথায় রাখবে পরিবর্তন করাটা যাবে কোথায়। যদি একান্তই না পারো তবেই পরিবর্তন করো। পরিবর্তন করা যাবে কোথায়? পরিবর্তন করা যাবে শুধুমাত্র যে অপশনাল সাবজেক্টটা তোমরা এইচএসসিতে পেয়েছো না, এইচএসসিতে যে অপশনাল সাবজেক্ট ছিল সেটার পরিবর্তে তোমরা বাংলা বা ইংলিশ এমসিকিউ দাগাতে পারবে। যেটার এমসিকিউ দাগাবে সেটাই কিন্তু রিটেনে দাগাইতে হবে। ওকে, এ লেভেল সমান পর্যায়ে অধ্যয়নকৃত পদার্থবিজ্ঞান ও রসায়ন অন্য যে কোনো 2টি বিষয়, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি বিষয় পরীক্ষা দিয়ে 4টি বিষয় পূর্ণ করতে হবে। ওদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন আর যে কোনো 2টা বিষয়। তারপর হচ্ছে মানবিক সাধারণ ও ব্যবসা শিক্ষার পরীক্ষার্থীদেরকে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ের উত্তর দেওয়া আবশ্যক। আমাদের সায়েন্সের জন্য কি ছিল? ফিজিক্স কেমিস্ট্রি। আর তাদের জন্য কি? তোমাদের জন্য হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, তাই না? মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ের উত্তর দেওয়া আবশ্যক। গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল বিষয়সমূহতে যে কোনো একটি বিষয় পরীক্ষা দিয়ে মোট 4টি বিষয় পূর্ণ করতে হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। ওকে, অপশন আছে। তবে আইএল এবং জিসিএল লেভেল অথবা বিদেশি রেগুলারি পরীক্ষায় বাংলা বিষয়ের পরিবর্তে অ্যাডভান্সড ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবে। একজন প্রার্থী যে 4টি বিষয়ের উত্তর দিবে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। অর্থাৎ তুমি যদি ভাইয়া বায়োলজি অ্যান্সার না করো তাহলে তুমি জীববিজ্ঞান অনুষদের কোনো সাবজেক্টই পাবা না, তোমার সিট সংখ্যা কমে আসবে। ওকে, তুমি যদি ম্যাথ অ্যান্সার না করো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাবা না। ঠিক আছে, যত ভালো রেজাল্টই করে থাকো না কেন, ফুল মার্ক পেয়ে গেলেও তুমি সেই সাবজেক্টগুলোতে পড়তে পারবা না। 19 নাম্বার ধারায় আছে ভর্তি পরীক্ষার মান ও সময় বন্টন। চলো দেখি। প্রতি বিষয়ের জন্য বরাদ্দ, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে এমসিকিউ রিটেন মিলিয়ে প্রত্যেকটা বিষয়ের জন্য বরাদ্দ 25, এমসিকিউ 15, লিখিত অংশের জন্য থাকবে 10 নাম্বার। তাহলে এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ এর মোট নাম্বার হচ্ছে 60, সময় 45 মিনিট। প্রতিটি বিষয়ের নাম্বার থাকবে 15, 4টা বিষয় অ্যান্সার করবা, 4 15 60। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। লিখিত কি দুঃখিত, লিখিত হচ্ছে মোট নাম্বার থাকবে 40, সময় 45 মিনিট। প্রতিটি বিষয়ের নাম্বার 10, প্রতিটি প্রশ্নের মান 2 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাধারণত 2.5 করেই থাকে, এটা 2 থেকে 5 2.5 থাকতে পারে, 3 থাকতে পারে, এটা ওরা মিলিয়ে দিবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং, স্যার এরা নেগেটিভ মার্কিং 0.25 নাম্বার কাটা হবে, তা বিষয়ভিত্তিকভাবে সমন্বয় করা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশের 5 নাম্বার 24, অর্থাৎ তোমার 60-এর মধ্যে তোমাকে অবশ্যই 24 পেতে হবে, এমসিকিউতে পাস করতে হবে। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা 24 নাম্বার পেলেই কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে। বাট মূল্যায়ন করবে তা বলছে? তা কিন্তু বলে নাই, বিবেচিত হবে। অর্থাৎ তুমি যদি 24-এর নিচে পাও আগেই বাদ, 24-এর উপরে পেলে তোমার একটা চান্স থাকবে রিটার্ন খাতা দেখার। কখন দেখবে? চলো দেখি। তবে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে 5 গুণ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। মোট আসনের কমপক্ষে 5 গুণ, এর বেশিও হইতে পারে। ঠিক আছে, মোট আসন কত? 1891, একে 5 দিয়ে গুণ দাও, যত আসে ঠিক ততটা রিটেন খাতা দেখা হবে। অর্থাৎ তুমি যে পাস করলেই দেখা হবে সেটা না। এই জন্যই বলি ভাই এমসিকিউতে হাই মার্ক রাখার ট্রাই করো। ঠিক আছে, তারপরে লিখিত পরীক্ষায় 5 নাম্বার 12, তবে 100 নম্বরের মধ্যে এমসিকিউ এবং লিখিত অংশের মোট 5 নাম্বার। লিখিত পরীক্ষার 5 নাম্বার 12 এবং দুটো মিলিয়ে তোমাকে 40 পাইতে হবে। ধরো তুমি লিখিত পরীক্ষা তুমি পাইছো 12, কিন্তু তোমার মোট নাম্বার আসছে 39, দ্যাট মিনস তুমি ফেল। আচ্ছা, তাদেরকে ভর্তি, এই যে 40-এর কম যারা আছে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
প্রার্থীকে প্রয়োজনীয় এমসিকিউ লিখিত অংশের উত্তরপত্র ঘর পূরণ করার জন্য কালো কালির বলপেন ব্যবহার করতে হবে। কালো কালির বলপেন দিয়ে সুন্দর মতো করে গোল্লা ভরাট করবে, মানে এইটা না কি, কালো কালির বলপেন দিয়ে সুন্দর মতো করে, এটা তো নীল কালি, কালো কালি দিয়ে করবে। তারপর হচ্ছে উত্তরপত্র পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পূরণ করতে গিয়ে যে কোনো ভুলভ্রান্তির দায় দায়িত্ব প্রার্থীকেই বহন করতে হবে, অর্থাৎ সব কিছু খুবই সাবধানে। উত্তরপত্র সমূহে রোল নং এবং সিরিয়াল নং না লিখলে, ভুল লিখলে, ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এটা মাথায় রেখো স্যার, খুব সাবধান, একদম খুব সাবধান। দরকার হলে আগে যাবা, আগে গিয়ে বসে সুন্দর মতো আধা ঘন্টা লাগে, দরকার হলে এটা পূরণ করবা যখন খাতা দেয় আর কি। অবশ্যই এটা ভুল হলে কিন্তু সব শেষ। ওকে, সো এটা ভালো কথা খেয়াল রাখবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আমরা আগেই দেখেছি। আচ্ছা, কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা আমরা আগেই দেখেছি। পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ, টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো প্রকার ডিভাইস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। রাইট, পরীক্ষার হলে সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে সেই ডিভাইস ব্যবহার করুক বা না করুক তাকে ডাইরেক্ট এক্সপেল, তাকে ডাইরেক্ট বহিষ্কার করা হবে। সো সাবধান, যা আছে বাইরে বা আমার কাছে রেখে তারপরে পরীক্ষা দিতে যাবো, বা নেয়ারই দরকার নেই বাসা থেকে। ভর্তি পরীক্ষার 48 ঘন্টা পূর্ব থেকে বিস্তারিত আসন বিন্যাস ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ তুমি যে ওই যে চয়েস দিয়েছো না, দেখবে যে সেই জায়গায় তোমার সিট পড়েছে কিনা, নাকি অন্য কোথাও পড়েছে, বা কোন রুমে, কোন বিল্ডিংয়ে, কোন বিল্ডিংয়ের কোন রুমে, কোন ভবনে, সব কিছু A to Z ডিটেলস তুমি পরীক্ষার ঠিক 48 ঘন্টা অর্থাৎ 2 দিন আগে তুমি পেয়ে যাবে। পরীক্ষার দিন, পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। তাও আমি সাজেশন দিব 1 ঘন্টা আগেই চলে যাবা, ঠিক আছে? অর্থাৎ তোমাকে বাসা থেকে বের হতে হবে কখন? সেদিন কিন্তু ভাইয়া পুরো বাংলাদেশে পরীক্ষা, অনেক বেশি ভিড় হবে। তুমি মিনিমাম বাসা থেকে সময় 3 থেকে 4 ঘন্টা আগে বের হবা, ঠিক আছে? পরীক্ষার হলের আগে যেন 1.5 ঘন্টা আগে ওখানে থাকতে পারো, পরে 1 ঘন্টা বা যখন ঢুকতে দেয় ঢুকে যাওয়া, ঠিক আছে? অবশ্যই হাতে সময় নিয়ে বের হবা। রাস্তাঘাট, ঢাকা শহর প্রচণ্ড জ্যাম, রাস্তাঘাটে কখন কি হয় কেউ আমরা কিচ্ছু জানি না, হাতে সময় নিয়ে বের হবা। কোনো প্রার্থী অন্যের ছবি, নম্বরপত্র ব্যবহার করলে, অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ এটা তো অবশ্যই প্রতারককে পরীক্ষার হলে বসতে দেওয়া উচিত না। তারপরে পরীক্ষা অসৎ উপায় অবলম্বনের কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর ভর্তি পরীক্ষা বাতিল হবে। সো বুঝতে পারছো, দেখা দেখি করা ভাই, এদিকে দিক চোখ ফিরানো, একদম এক্সপেল করে দিবে। তারপরে কি, পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে, যেহেতু অবশ্যই ধুলাবালি, আমরা হচ্ছে মাস্ক নিয়ে যাব, হ্যান্ড ওয়াশ নিয়ে যাবো, বিভিন্ন জিনিস নিয়ে পরীক্ষা দিতে যাব। মেধাক্রম, ঠিক আছে? মেধাক্রম কি? 120 নম্বরের পরীক্ষা হবে। 100 মার্ক তো আমার রিটেন এমসিকিউ, 20 মার্ক আমার জিপিএ। তাহলে এই যে সমমান পরীক্ষায় হিসাবকৃত জিপিএ কে 2 দিয়ে, অর্থাৎ এসএসসি কে 2 দিয়ে এবং এইচএসসি কেও 2 দিয়ে গুণ দিবে। অর্থাৎ যার দুটোতেই 5 আছে, ধরো কি আছে, যার দুটোতেই 5 আছে, তাহলে সে কত পাবে? 5 দুগুণে 10, সরি সে কত পাবে? 5 এ 5 10, 10 দুগুণে হচ্ছে 20। যার দুটোতেই 5 আছে সে 20 মার্ক এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা তোমাদের জিপিএ কে 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করে যে মার্কটা পাবা সে মার্কটা অলরেডি তোমার আছে, এটা মাথায় রাখবে, হ্যাঁ? আচ্ছা, এই যে আবশ্যিক বিষয়সমূহ, পদার্থ ও প্রাপ্ত নম্বরের যোগফল। কিভাবে মেধাক্রম তৈরি করা হবে? প্রাপ্ত নম্বরের যোগফল, বাংলা ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বরের যোগফল, মানবিক ও ব্যবসার জন্য, বিজ্ঞানের জন্য পদার্থ রসায়ন। তারপরে প্রথমে তো ভর্তি পরীক্ষা প্রাপ্ত স্কোর, অবশ্যই যদি দেখো ভর্তি পরীক্ষা প্রাপ্ত স্কোর এটা, তারপরে হচ্ছে তোমার যদি ইকুয়াল হয়ে যায় কিভাবে মেধাক্রমটা হবে, দেন ওরা খেয়াল করে হচ্ছে এটা, তারপরে খেয়াল করে হচ্ছে মানবিকের জন্য এরা, তারপরেও যদি সমান হয়ে যায় তখন কি করে, এইচএসসি সমমান পরীক্ষার জিপিএ উইদাউট 4 সাবজেক্ট, 4 সাবজেক্ট ছাড়া তোমার জিপিএ কত, 4 সাবজেক্ট ছাড়া তোমার জিপিএ, মানে 4 সাবজেক্ট ছাড়া জিপিএ কত প্রথমে দেখে, তারপরে 4 সাবজেক্ট সহ জিপিএ কত সেখানে সেটা দেখে, তারপরে এসএসসিতে 4 সাবজেক্ট ছাড়া জিপিএ কত সেটা দেখে, তারপর 4 সাবজেক্ট সহ জিপিএ কত সেটা দেখে। আচ্ছা, মেধা স্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার 4 সপ্তাহ, মানে প্রায় 1 মাস, 4 সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবা। এছাড়া প্রার্থী SMS এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে। মেধা তালিকা প্রকাশের তারিখ থেকে, অর্থাৎ যখন তোমরা দেখছো তোমাদের রেজাল্ট হয়ে গেছে, যারা আসনি হতাশ হওয়ার কিছু নাই, আর অনেক সামনে ইউনিভার্সিটি আছে, সমস্যা নাই। আর যারা চলে আসবে ইনশাল্লাহ, তারা প্রকাশের
তারিখ থেকে 5 কার্য দিবস মানে 5 দিনের মধ্যে 5 কার্য দিবস মানে কি শুক্র শনি বাদে বাকিগুলো 5 কার্য দিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয় এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় 1000 টাকা নিরীক্ষা ফি জমা রসিদ সহ বিজ্ঞান ইউনিট প্রদান করে উত্তরপত্র নিরীক্ষা করানো যাবে। সরি, এটা হচ্ছে মেধা তালিকা প্রকাশের। কেউ যদি মনে হয় যে ভাই আমার রেজাল্ট ভালো হয় নাই, আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম, খুব একদম কনফিডেন্ট যে ভাই না আমার নাম্বার বাড়বেই, তারা 1000 টাকা দিয়ে ডিন জীববিজ্ঞান অনুষদ বরাবর আবেদন করে প্রার্থীর নিরীক্ষা করা যাবে। নিরীক্ষার ফলে প্রার্থীর অর্জিত নম্বর পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরত দেওয়া হবে। যদি তুমি জিতে যাও চ্যালেঞ্জ করে, তাহলে তোমার 1000 টাকা ব্যাক পাবা। যদি না জিতে যাও তাহলে 1000 টাকা ব্যাক পাবা না। আচ্ছা, তো এবার দেখি কোন বিভাগের কোন সাবজেক্ট পাইতে হইলে আমার ন্যূনতম একদম ন্যূনতম আমাকে কত পাইতে হবে। বিজ্ঞান অনুষদ ফিজিক্সের জন্য অবশ্যই আমার এইচএসসিতে পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ থাকতে হবে এবং আমার ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে মিনিমাম 10 পাইতে হবে, গণিতে 10 পাইতে হবে। গণিতের জন্য এ, গণিতে 10 পেতে হবে, গণিতে 10 পেতে হবে। রসায়নের জন্য এ, পদার্থবিজ্ঞানে এ, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান তিনটাতে এ পেতে হবে মিনিমাম এইচএসসিতে। ভর্তি পরীক্ষায় মিনিমাম 10। দেখো ভাইয়া, তুমি যত ভালো মার্কই করো, ধরো অন্যান্য অনেক সাবজেক্ট ভালো লিখে ফেলছো, কিন্তু রসায়নে তুমি মিনিমাম 9 পাইলা, তুমি কিন্তু রসায়ন সাবজেক্টটা পাবা না। অর্থাৎ এখান থেকে দেখে নিবা পরিসংখ্যানের জন্য গণিতে 10 পাইতে হবে, গণিতে সবগুলোতে মোটামুটি এ। মৃত্তিকা পরিবেশের জন্য রসায়নে বি, পদার্থবিজ্ঞানে পদার্থতে বি, বাকিগুলোতে বি। রসায়নে 10 এবং জীববিজ্ঞানে অবশ্যই 10 পাইতে হবে। বোটানি এবং জুওলজি এটাতে হচ্ছে জীববিজ্ঞানে বি পেতে হবে, জীববিজ্ঞানে বি, রসায়নে বি। এবং বোটানির ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানে 10 পেলেই হবে, বাট তুমি যদি জুওলজি পড়তে চাও তোমার অবশ্যই জীববিজ্ঞানে 12 পেতে হবে ভর্তি পরীক্ষাতে। ঠিক আছে, প্রাণ রসায়ন, তারপর হচ্ছে কি জানি এটা, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি আর কি। রসায়নে এ, গণিতে এ, জীববিজ্ঞানে তোমার এ মাইনাস পেলেও হবে ন্যূনতম। এটা কিন্তু ন্যূনতম, 5 থাকলে তো অনেক বেটার। রসায়নে 10, জীববিজ্ঞানে 10। এখানে ভাই কথা হচ্ছে কি, তুমি যদি এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে ফেলো, তুমি যে চান্স পেয়ে যাওয়া, ব্যাপারটা এমন না। এইটা হচ্ছে তোমার ন্যূনতম, মানে তোমাকে এটা পাওয়াই লাগবে। এটা পাইলেই যে তুমি এই সাবজেক্ট পাওয়া, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, তোমার থেকে যদি কম্পিটিশনে আরও বেশি নাম্বার পেয়ে, ধরো এখানে ন্যূনতম 10 দেয়া, কেউ যদি 15 পে সাবজেক্ট ফিল আপ করে ফেলে, সে আগে সাবজেক্টটা পাবে। ঠিক আছে, তখন সাবজেক্ট ফিল আপ হয়ে গেলে তার সিট পাবা না। মনোবিজ্ঞানেও ঠিক সেম, বিজ্ঞান শাখা যে কোনো নির্ধারিত গেট, গণিত জীববিজ্ঞানে 10 পেতে হবে। তারপর হচ্ছে মানবিক বা সাধারণ ব্যবসা শিক্ষা 10 পেতে হবে। অণুজীব বিজ্ঞান হচ্ছে মলিকুলার বায়োলজি, অণুজীব বিজ্ঞানে হচ্ছে কি রসায়ন এবং জীববিজ্ঞান, গণিতে বি পেতে হবে। জীববিজ্ঞানে 10, রসায়নে 10 পেতে হবে। এগুলো একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, তোমাদের অনেকের হচ্ছে কাঙ্ক্ষিত সাবজেক্ট থাকে, সো কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো এগুলো ভালো করে দেখে নিও। মৎস্য বিজ্ঞান, ফিশারিজ, গণিতে বি, রসায়নে বি, জীববিজ্ঞানে এ মাইনাস। জীববিজ্ঞানে তোমাকে ন্যূনতম 11.5, রসায়নে 10 পেতে হবে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রসায়নে এ মাইনাস পেলেও হবে ন্যূনতম, জীববিজ্ঞানে এ মাইনাস, গণিতে এ মাইনাস। রসায়নে আবার হচ্ছে 12 এবং জীববিজ্ঞানে অবশ্যই 12 পেতে তোমাকে হবে। ঠিক আছে, রসায়নে 12 এবং অবশ্যই জীববিজ্ঞানে তোমাকে 12 পেতে হবে। ওকে, বুঝতে পেরেছ কি পরিমাণে কম্পিটিশন। ফার্মেসি, রসায়নে এ, গণিতে বি, জীববিজ্ঞানে এ মাইনাস, রসায়নে 10.5, জীববিজ্ঞানে 10.5। তারপরে ভূগোলে এ, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান সব মিলিয়ে তোমার মিনিমাম 9 পেতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সায়েন্স অনুষদ, এগুলো মোটামুটি তো জানোই। দেখো, ইংরেজি, ভূগোল, মনোবিজ্ঞান এগুলোতে 8 পেতে হবে। পদার্থবিজ্ঞানে ভূতত্ত্বের জন্য বি, পদার্থবিজ্ঞান গণিতের জন্য 8। এগুলো তোমরা হচ্ছে দেখে নিও। সমুদ্র বিজ্ঞানের জন্য গণিতে বি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়নে বি, গণিত পদার্থবিজ্ঞানে 9, জীববিজ্ঞান রসায়নে 9। ডিজাস্টার সায়েন্স, ক্লাইমেট রেজিলিয়েন্স হচ্ছে জীববিজ্ঞান বি, আবহাওয়া বিজ্ঞান পদার্থবিজ্ঞানে। এগুলো মোটামুটি, এগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা ভাইয়া। হ্যাঁ, তোমরা এগুলো সবগুলো দেখে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখো, ট্রিপলি পড়তে হলে ফিজিক্সে এ, ম্যাথে এ পেতে হবে, পদার্থবিজ্ঞানে 13 পাইতে হবে, গণিতে 13 পাইতে হবে ন্যূনতম। তারপরে মানে মোটামুটি বলতে পারো এই পদার্থের জন্য, মানে এই সাবজেক্টের জন্য এটা হচ্ছে পাস মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে এটা মানে ন্যূনতম পাস মার্ক। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, রসায়নে এ, পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ। রসায়নে ন্যূনতম 13, পদার্থবিজ্ঞানে ন্যূনতম 11, গণিতে ন্যূনতম 11। সিএসসির জন্য কি ফিজিক্সে তোমার ন্যূনতম এ, গণিতে ন্যূনতম এ এবং ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে
15 এবং গণিতে 15 পেতে হবে। বুঝতেছো হ্যাঁ কি পরিমাণে ভালো করে পড়ালেখা করে পরীক্ষা দিতে যেতে হবে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞান এ, গণিতে এ, পদার্থবিজ্ঞানে এখানে 13 লাগবে, গণিতে 13 লাগবে। তারপরে রোবোটিক্সে পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ, পদার্থবিজ্ঞানে 13, গণিতে 14 লাগবে। পরিসংখ্যানের জন্য গণিতে এ 12.5, রসায়নে বি, জীববিজ্ঞানে বি, পুষ্টি খাদ্য বিজ্ঞান রসায়নে 10, জীববিজ্ঞান 10। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গণিতে এ, পদার্থবিজ্ঞানে এ, গণিতে 13 লাগবে, গণিতে হচ্ছে তোমার গণিতে 13, পদার্থবিজ্ঞানে 13। ঠিক আছে, আচ্ছা গণিতে 13, পদার্থবিজ্ঞানে 13 লাগবে। তারপরে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং রসায়ন এ, গণিতে বি, পদার্থবিজ্ঞান বি, রসায়ন 8, গণিত 8। ঠিক আছে, সো এগুলো ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং রসায়ন এ, গণিতে বি, পদার্থবিজ্ঞান বি, রসায়ন 8, গণিত 8। এগুলো মোটামুটি সবই সেম, রসায়ন 8, গণিত 8 সব সেম, যেহেতু হচ্ছে একটা শুধু শিক্ষা গবেষণাতে পদার্থবিজ্ঞানে এ মাইনাস, ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞানে থেকে রসায়ন এ মাইনাস, গণিতে 8, রসায়ন 8, জীববিজ্ঞান 8। ঠিক আছে, আচ্ছা মেধা তালিকা প্রকাশের পর নির্দিষ্ট, অর্থাৎ তোমাকে যখন মেরিট দিয়ে দিবে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে পছন্দক্রম, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে পছন্দক্রম চালাতে চাও সেটা দিয়ে দিবে। পরবর্তীতে বিভাগের পছন্দক্রম, ভর্তি পরীক্ষার মেধাক্রম, ভর্তির যোগ্যতা অনুসারে বিভাগ বন্টনের তথ্য সেই ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। এছাড়া ভর্তিচ্ছু প্রার্থীকে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে মূল নাম্বারপত্র সহ জীববিজ্ঞান অনুষদের অফিসে উপস্থিত হতে হবে, অর্থাৎ চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীর মূল নাম্বারপত্র জমা রাখা হবে। অর্থাৎ তোমরা যারা চান্স পেয়ে যাবা, ঠাবিয়ান হয়ে যাবা, তোমরা হচ্ছে তোমাদের জন্য এই নির্দেশিকাটা চান্স পাওয়ার পরে সাবজেক্ট চয়েস দিতে হবে ওয়েবসাইটে গিয়ে, দেন তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মূল নাম্বারপত্রটা জমা দিয়ে আসতে হবে ডিনের কাছে। পরে কি ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ভর্তি ফর্মের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেখানে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রশংসাপত্র, অভিভাবকের বাৎসরিক আয় সনদপত্র, এগুলো দরকার। এগুলো হচ্ছে তোমার সেফটির জন্য। ঠিক আছে, যে তুমি আসলে প্রিভিয়াস ইয়ারে তোমার কোনো হচ্ছে ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা এইসব ব্যাপার আসলে ওরা দেখবে। ঠিক আছে, বা কোন কলেজ থেকে পড়ালেখা করেছো তাদের থেকে একটা ছোট একটা জিনিস তারা হচ্ছে দেখে নেবে। ঠিক আছে, সো এটা হচ্ছে মাথায় রেখো। এটা হচ্ছে চান্স পাওয়ার পরে, আগে হচ্ছে চান্সে মনোযোগ দাও। দেখো ভর্তি পরীক্ষা যে কোনো পর্যায়ে, এমনকি ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরও ভুল ধরা পড়ে অসুধ অবলম্বনের প্রমাণ পাওয়া যায়, তাহলে ন্যূনতম যোগ্যতা নেই, তাহলে প্রার্থীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের অনুমতি, ভর্তি পরীক্ষা, বিভাগ, মনোনয়ন সব বাতিল করা হবে। অর্থাৎ ওই যে তুমি কাজগুলো করবা না, সেগুলোতে যদি কোনো প্রকার ফল্ট রাখো, চিটিংবাজি করার চেষ্টা করো, একদমই এখানে শেষ। কোটা দেখি, কোটা জিনিসটা হচ্ছে মানে মোটামুটি যারা হচ্ছে তোমরা জানো যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রাখা হয়, যারা কিনা পায় হচ্ছে প্রায়োরিটি পায়। মুক্তিযুদ্ধের সন্তান কিন্তু নাতিপুতি না, মুক্তিযুদ্ধের সন্তানবধি 5% আসনে ভর্তি করা হবে। মুক্তিযুদ্ধের সন্তান অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের সন্তান আছো তারা 5% অবধি করতে হবে। তারপরে উপজাতি, যারা হচ্ছে উপজাতি আছো, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছো, তাদের জন্য 1% রাখা আছে। মুক্তিযুদ্ধের সন্তান বলতেছে, এটা কিন্তু বারবার কেউ ভুল করো না, মুক্তিযোদ্ধার কিন্তু হচ্ছে নাতিপোতা না, মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধা অর্থাৎ বাবা বা মা মুক্তিযোদ্ধা করছে, তাদের ছেলে বা মেয়ে। ঠিক আছে, ছেলে মেয়ে না। ঠিক আছে, নাতি নাতনি না, সেটার জন্য আমরা অবশ্যই রক্ত দিয়েছি, তাই তো। আচ্ছা, দেন হচ্ছে হরিজন ও দলিত সম্প্রদায়, যে সম্প্রদায় আছে তাদের জন্য 1% আসনে ভর্তি করা হবে। প্রতিবন্ধী যারা আছো, যাদের কিনা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে কিংবা যে কোনো ধরনের ডিসেবিলিটি আছে, যাদের সার্টিফিকেট আছে, তাদের জন্য 1% আসন ভর্তি করা হবে। সো তাদের জন্য শুভকামনা। কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা দেখে শূন্য আসন সমূহ পূরণ করা হবে। ধরো এই কোটায়, এই যে সাপোজ ধরো মুক্তিযোদ্ধা সন্তান 5% সিট তো ওদের জন্য আছে, কিন্তু দেখলো যে 5% সিটে আসলে মুক্তিযোদ্ধার সন্তান তেমন আগ্রহ নাই, বা তারা হচ্ছে এখন অনেক বড় হয়ে গেছে, বা তারা পরীক্ষা দিচ্ছে না, হতেই পারে যে কোনো কিছু, আবার ফিল আপ হয়ে যেতে পারে। যে কোনো কোটায় যদি আসন খালি থাকে, সেটার সিট নর্মাল মেরিট লিস্ট থেকে পূরণ করা হবে। ক্লিয়ার? এছাড়া নির্ধারিত আসন সংখ্যার বাইরে খেলোয়াড় সুবিধায় শুধুমাত্র বিকেএসপি হতে, যারা হচ্ছে খেলাধুলা করে বিকেএসপিতে, বা পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে পর্যন্ত তথ্য প্রদান করতে হবে। তবে এই বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে, অর্থাৎ এই বিষয়টা একটু কন্ট্রোভার্সিয়াল। সো তাও মানে যারা হচ্ছে পোষ্য কোটায় সুবিধা নিতে চাও বা হচ্ছে বিকেএসপি থেকে পড়ালেখা করছো, তাদের জন্য এটি আবেদন করতে পারো। বিষয়টি বিচারাধীন বিধায় এই আলোকে সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান ইউনিটের
জন্য জীববিজ্ঞান অনুষদ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মানে যে আদালত যেই রায় দিবে সেই অনুযায়ী তোমাদেরকে পরে জানাতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো ভর্তি সংরক্ষিত নিয়ম নীতির যে কোনো ধারা উপধারা পরিবর্তন সংশোধন সংযোজন মানে যে কোনো অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মানে ওরা যদি চায় তারিখ চেঞ্জ করবে, যে কোনো কিছু চেঞ্জ করবে, টাকা চেঞ্জ করবে, সিট চেঞ্জ করে দিবে, সব কিছু চেঞ্জ করবে, রাখবে, মানে যে কোনো কিছু, ঠিক আছে, সব ওদের উপরে। সো লাস্টলি আবার বলে দিছে আবেদনের সময়কাল আজকে 29 অক্টোবর 2025 দুপুর 12টা হতে 16 নভেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত এর মধ্যে করবে। প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবা? প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা 30 নভেম্বর 2025 হতে পরীক্ষা শুরু ঠিক 1 ঘন্টা পুরো পর্যন্ত। 30 তারিখেই বা 1 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে ডাউনলোড করে ফেলবা। 30 তারিখের মধ্যে, সরি, নভেম্বর তো দিনে। পরীক্ষার তারিখ কি? 20 ডিসেম্বর। পরীক্ষার তারিখ কি? 20 ডিসেম্বর। পরীক্ষার তারিখ কি? 20 ডিসেম্বর 2025 শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট, 1.5 ঘন্টা। ফল প্রকাশ ভর্তি পরীক্ষার 4 সপ্তাহের মধ্যে, মানে 1 মাস। ঠিক আছে, এখানে কিছু নাম্বার দেওয়া আছে বিজ্ঞান ইউনিটের ভর্তি সংক্রান্ত তথ্য বলি। অনলাইনে আবেদন করার জন্য ডিন অফিস, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এসএস তুলে নাও, ভালো করে রেখে দিতে পারো যে কোনো প্রয়োজন হলে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নাও, এসএস তুলে নাও, যে কোনো প্রয়োজন হলে তোমরা এদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, দেখেন একটা সাইন দিছে, কে সাইন দিছে জানি না। আচ্ছা, যাই হোক, সো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, শোনো ভাইয়া, তোমরা হচ্ছে যারা সার্কুলারটা দেখলা, বুঝলা তো, আলটিমেটলি হচ্ছে পড়ালেখা শুরু করে দাও। আর মাত্র কটা দিন আছে, সুন্দর মতো, একদম খুব সুন্দর মতো বুঝে শুনে পড়ালেখা করো। জাস্ট কটা দিন আছে, তারপরে সবার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তো অনেক খুশি, তাই না? ফ্যামিলিকে সময় দাও, বাবা মাকে সময় দাও, পছন্দের ভার্সিটি, পছন্দের ইনস্টিটিউশন নিয়ে স্বপ্ন দেখো। এই ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে বলার কারণ হচ্ছে একটাই, তোমরা যেন আসলে বুঝো যে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেতে আসলে তোমাদের কী করতে হবে, বা তোমরা যেন কোনো ভুল না করে ফেলো, যে ভুলের কারণে হয়তো তোমাদের পুরো ভর্তি পরীক্ষার আশাটাই নষ্ট হয়ে গেল। ঠিক সময় যেন সব কিছু করো। এই ব্যাপারগুলোর জন্য আজকের এই আশা করি তোমরা উপকৃত হয়েছো। পুরোটা দেখে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।